এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3টি বসতবাড়ি। ঘটনা অমরপুরের ক্ষুদিরামপল্লী এলাকায়। জানা যায় এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 3 লক্ষ টাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3টি বসত ঘর। ঘটনা অমরপুর 1 নং ক্ষুদিরামপল্লী এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 3 লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ অমরপুর ক্ষুদিরামপল্লীর বাসিন্দা তরুণ চন্দ্র সাহার বাড়িতে আচমকাই আগুন দেখতে পায় পাড়াপড়শিরা। সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রত্যক্ষ করার পর ঘুমন্ত অবস্থায় থাকা গৃহকর্তা তরুণ বাবুকে ডাকাডাকি শুরু করলে উনিও উনার পরিবার ঘর থেকে বেরিয়ে পড়ে। ধারানুসারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই আগুনের উৎপত্তি বলে জানা যায়। বসত ঘর থেকে রন্ধনশালায় আগুন পৌঁছানোর সাথে সাথে ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় ও আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি ঘরে ও অন্য একটি বাড়িতে। ঘটনা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলেও প্রায় আধ ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গৃহকর্তা তরুণবাবুর সাথে কথা বললে উনি বলেন, ওনার ঘরের যাবতীয় আসবাবপত্র ও নগদ টাকা মিলে প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। উনি আরও অভিযোগ করেন যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হতে পারত, তাহলে আগুন ততটা ছড়াতে পারত না ও এত বেশি ক্ষয়ক্ষতিও হতো না। আমার তো জনগণ ডাক দিছে, অবদা যখন আমি উঠতে পারলাম, আগুন জ্বলতে আছে, তখন আমি ঘর থেকে কোনো কিছু বার করতে আমার ক্ষমতা নেই। আগুন প্রাকৃতিক প্রচণ্ড আগুন। এর পাড়াবর্তী এলাকাবাসী আইসে এসে আমার কোনো মতো আমি নিয়ন্ত্রণ করেছে, আমার রিটার্ন করছে। ফায়ার সার্ভিসে ফোন করছি, ফায়ার সার্ভিস ফোন করার ফোন আসতে আসে না। তারপরে প্রাকৃতিক প্রায় আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আইসে। এরপর মানে ফায়ার সার্ভিস যদি না আইতো, আধা ঘন্টা যদি আর 10 মিনিট আগে আইতো, 20 মিনিট আগে আইতো, তাহলে আমি কিন্তু দূর আমি ক্ষতিপূর্ণ হয় না। কিন্তু ক্ষয়ক্ষতি দিয়ে আপনার ধারণা? আমার ধারণা আমার যে মাল আছে এগুলো 3 লক্ষ টাকা উঁচু আছে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার বিজেপির কর্মকর্তা চানমোহন ত্রিপুরার 3য় মৃত্যুবার্ষিকী পালন করা হয় বিজেপির সদর দপ্তরে। এদিন প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 2016 সালের 26 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টি জনজাতি নির্বাচিত সদস্য চানমোহন ত্রিপুরাকে গন্ডাছড়ার দলপতি গ্রামে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে সিপিএম। এই হত্যার মূল পাণ্ডাকে গ্রেপ্তারের পর সেই সময় সিপিএম নেতারা বলেছিল সে পাগল। তাদের এই বক্তব্য থেকে স্পষ্ট পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল চানমোহন ত্রিপুরাকে। বুধবার বিজেপির রাজ্য দপ্তরে বিজেপির কার্যকর্তা চানমোহন ত্রিপুরার 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এই কথা বলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জনজাতি এলাকায় ভারতীয় জনতা পার্টির গ্রহণযোগ্যতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় তার থেকে ভয়ভীতি হয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয় বলে জানান তিনি। 2018 নির্বাচনে সকলে পরিলক্ষিত করেছে যে বিজেপি আইপিএফটির জোটের কাছে 20টি এসটি আসনের মধ্যে 18টি এসেছে। খোদ বিজেপি পেয়েছে 10টি আসন। চেষ্টা করেছিল তাদের ভয়ভীতি দেখিয়ে কমিউনিস্টমুখী করে রাখা। সেই মানসিকতা নিয়ে সেই সময়ে পরিকল্পিত হত্যা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। চানমোহন ত্রিপুরার বলিদান 2018 নির্বাচনে প্রমাণিত হয়েছে। ত্রিপুরার সাধারণ মানুষের জয় হয়েছে। বিজেপি চানমোহন ত্রিপুরার পরিবারের সঙ্গে আছে এবং থাকবে বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সব ক্ষেত্রেই বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ হলে পৃষ্ঠপ্রমুখ থেকে প্রদেশ এবং সর্বভারতীয় সভাপতি পর্যন্ত সেই কার্যকর্তার পাশে থেকে দলকে শক্তিশালী করতে এগিয়ে আসবে বলে জানান তিনি। 16 সালের 26শে ডিসেম্বর আজকের এই দিনে ভারতীয় জনতা পার্টির জনজাতি নির্বাচিত সদস্য চানমোহন ত্রিপুরা, ওনাকে দলপতি গ্রামে যেই ভিলেজ কাউন্সিল থেকে নির্বাচিত প্রতিনিধি, সেই জায়গাতে
নৃশংসভাবে কমিউনিস্টের গুন্ডা বাহিনীর দ্বারা তৎকালীন সময়ে ওনাকে খুন করা হয়েছে। আর আপনাদের মিডিয়ার বন্ধুরা খেয়াল আছে যে খুন করার পর যে মূল আসামি তাকে অ্যারেস্ট করার পর আমাদের কমিউনিস্টের মূল নেতৃত্বরা ডাক্তার বলার আগে বলে দিয়েছেন ও তো পাগল। তাতেই ক্লিয়ার হয়ে গেছিল যে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। কারণ কি, জনজাতিদের মধ্যে একজন নির্বাচিত সদস্য এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টির অ্যাকসেপ্টেন্স, নরেন্দ্র ভাই মোদির অ্যাকসেপ্টেন্স, অটল বিহারী বাজপেয়ীর অ্যাকসেপ্টেন্স, ভারতীয় জনতা পার্টির সংগঠনকে ভয়ভীত হয়ে আমাদের নেতৃত্বকে নৃশংসভাবে তৎকালীন সময় খুন করা হয়েছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার উপনির্বাচন। এই উপলক্ষে বুধবার ভোটকর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উমাকান্ত স্কুলের স্ট্রং রুম থেকে পশ্চিম জেলার ভোটকর্মীদের মধ্যে বিতরণ করা হয় ভোটের বিভিন্ন সামগ্রী। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার শূন্য আসনের উপনির্বাচন। এই উপনির্বাচনকে সামনে রেখে বুধবার ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বৃহস্পতিবার রাজ্যের ৬৭টি আসনে ভোট নেওয়া হবে। মোট শূন্য আসনের মধ্যে আগরতলা পুর নিগমের ৪টি, পুর পরিষদে ৫২টি ও নগর পঞ্চায়েতের ১১টি শূন্য আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচনে প্রার্থী রয়েছেন মোট ১৭৪ জন। এর মধ্যে বিজেপি ৬৭, সিপিএম এর ৫৩, কংগ্রেসের ৪৯, সিপিআই এর ৩ এবং অন্যান্যদের মধ্যে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উপনির্বাচনে মোট ভোটার ৮৪,৬০৮ জন। উমাকান্ত স্ট্রং রুম থেকে বুধবার সকালে পশ্চিম জেলার অন্তর্গত ভোট কর্মীদের মধ্যে বিতরণ করা হয় ভোটের বিভিন্ন সামগ্রী। ভোট কর্মীরা ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। ভোট কর্মীদের সাথে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীও। উমাকান্ত স্ট্রং রুমে কর্মরত এক কর্মী জানান, বুধবার সকালের মধ্যেই ৯০% ভোট কর্মীর মধ্যে ভোটের সামগ্রী বিতরণ করা হয়ে গেছে। তিনি আরও জানান, প্রত্যেকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি মেটেরিয়াল সেকশনে আছি। মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন যথারীতি চলছে, আমাদের ভালোই চলছে। 90% আমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে। মেটেরিয়ালস নিয়ে তারা নেক্সট যাবে স্টেশনে, ওয়েট করছে। তো মানে কয়টা পুলিংয়ে মানে কেমন? ৩৬টা আমার এখানে টোটাল। ওয়েস্টে ৩৬টা আমাদের সব হয়ে গেছে। 90% হয়ে গেছে, আর ৪-৫টা রয়ে গেছে। এবং তা নিয়ে ইলেকশনের যে মানে নিরাপত্তা নিয়ে কি একদম সুন্দর ব্যবস্থা আছে। নিরাপত্তার কোনো সমস্যা নেই, প্রচুর পুলিশ ব্যবস্থা করা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ভালো। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার ত্রিপুরা শ্রমিক উন্নয়ন মঞ্চের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। ১ ইউনিট রক্ত দিয়ে ৪ জন রোগীকে বাঁচানো সম্ভব। রক্তদানের মধ্য দিয়ে সংগৃহীত রক্ত পরীক্ষার পর রোগীদের মধ্যে প্রদান করা হয়। এতে করে রক্তদাতারও লাভ হয়। রাজ্যে প্রতিনিয়ত ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। তাদের জন্য রক্তের প্রয়োজন। থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য রক্তের প্রয়োজন। যান দুর্ঘটনাজনিত কারণেও রক্তের প্রয়োজন। কিন্তু রাজ্যে এখনো ধারাবাহিকভাবে রক্ত সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি। তাই ২৯ ডিসেম্বর রবীন্দ্র ভবনে সমগ্র রাজ্যে রক্তদান শিবিরের উদ্যোক্তাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের জ্যাকসন গেট স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই ১ ইউনিটে ৪৫০ ml রক্ত দেওয়ার পর রক্তের বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে। ১ ইউনিট রক্ত থেকে ন্যূনতম আমরা ৪ জন পেশেন্টকে আমরা বাঁচাতে আমরা সাহায্যের হাত বাড়াচ্ছি। এর থেকে বড় আনন্দদায়ক আর কি হতে পারে বলুন তো? আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। প্রেম করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশন থেকে নাবালিকা মেয়েকে আটক করে বাড়িতে নিয়ে আসলে অভিমানে গায়ে আগুন লাগিয়ে দেয় ওই নাবালিকা মেয়েটি। ঘটনা রামনগরের ১০ নম্বর রোড এলাকায়।
জানা যায় মেয়েটির নাম সুস্মিতা সাহা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে তার চিকিৎসা চলছে। প্রেম করে ঘর থেকে পালিয়ে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশন থেকে আটক এক নাবালিকা। ঘটনা রাজধানীর রামনগর 10 নম্বর রোড এলাকার কমল সাহার মেয়ে সুস্মিতা সাহা, বয়স 16 বছর। আগরতলা রেল স্টেশন থেকে আটক করে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তার মা ও বাবা। আজ দুপুরে মা বাবার সঙ্গে অভিমান করে গায়ে আগুন ধরিয়ে দেয় সুস্মিতা সাহা নামে ওই নাবালিকা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কালকে বাড়িতে আসলাম, দুটো ছেলে লোক গেছিল, যাওয়ার পরে দিয়ে রাত 4টার সময় বাড়িতে আনছি। কে গেছিল? মেয়েরা। কি হয় আপনার? আমার দেওরজি। আচ্ছা। কাল 7টার সময় বলে বাড়িতে গেছে, আমরা করতে পারি না। এরপরে রাত্রিবেলা খুঁজা গিয়ে বাইকে আনছি পরে রাত্রিবেলা আমি সকালবেলা দেখে গেছি, ঘুমিয়ে গেছি দেখে দেখার পরে দিয়ে আমি গেছি, আমি বাইকে বেরিয়ে গেছি গা 10টার সময়। এরপরে বলে সকাল বলে বাপে মারছে, মারার পরে শৈলকে ক্যাসিন তেল ডালিয়ে দিয়া বাপ গেছে পরে শৈল ক্যাসিন তেল ডালিয়ে দিয়া এরপরে দিয়া করছে, শৈল আগুন লাগাইছে। এর নাম কি? এর নাম সুস্মিতা সাহা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছি পরবর্তী খবরে। চাকমা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চাকমা সাহিত্য ও সুদং জদা নামে এক সংস্থার আত্মপ্রকাশ ঘটে। বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আয়োজক কমিটির সম্পাদক শান্তি বিকাশ চাকমা। ভারত, বাংলাদেশ, মায়ানমার, কানাডা, অস্ট্রেলিয়াতে বসবাসকারী চাকমাদের মধ্যে চাকমা সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে চাকমা সম্প্রদায়ের সংস্কৃতি ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটল আন্তর্জাতিক চাকমা সাহিত্য ও সুদং জদা নামে সংস্থার। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই সংস্থার আত্মপ্রকাশ ঘটে। 11 সদস্য বিশিষ্ট সংস্থার অ্যাডহক কমিটির চেয়ারম্যান হয়েছেন নিরঞ্জন চাকমা, সম্পাদক হয়েছেন জ্যোতির্ময় চাকমা। আন্তর্জাতিক চাকমা সাহিত্য ও সুদংজদা নামে সংস্থার অ্যাডহক কমিটি গঠনের কথা বুধবার সাংবাদিক সম্মেলনে জানান আন্তর্জাতিক চাকমা সাহিত্য ও সংস্কৃতি উৎসব আয়োজক কমিটির সম্পাদক শান্তি বিকাশ চাকমা। চাকমা সাহিত্য এবং সংস্কৃতির বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, কিভাবে আমাদের সংস্কৃতি এবং সাহিত্য আমরা আবার আগামী দিনে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের 3 দেশের মধ্যে বা শুধু 3 দেশ নয়, ভারত, বাংলাদেশ, মিয়ানমার ছাড়াও যারা এই সুদূর কানাডা, অস্ট্রেলিয়াতে যে সমস্ত চাকমারা আছে তাদের সাথে আমাদের সংস্কৃতির বিনিময় যেভাবে আমরা করে কিভাবে আমাদের সংস্কৃতি এবং সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার পরে আমরা একটা আন্তর্জাতিক চাকমা সাহিত্য ও সুদং যোদ্ধা নামে একটা অর্গানাইজেশনের আমরা গঠন করি। তো
এই অর্গানাইজেশন আমরা অ্যাডহক বেসিসে আমরা গঠন করি, যেখানে উনি নিরঞ্জন চাকমা মহাশয়কে চেয়ারম্যান করে এবং ডক্টর জ্যোতির্ময় চাকমা মিজোরাম থেকে ওনাকে সেক্রেটারি করে 1100 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর সিপিআই এর কার্যালয়ের সম্মুখে বুধবার পালিত হলো দলের 93তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সিপিআই দলের পতাকা উত্তোলন করেন সিপিআই এর রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার। হাতে গোনা কয়েকজন দলীয় কর্মী সমর্থকের উপস্থিতিতে রাজধানী কৃষ্ণনগর স্থিত সিপিআই রাজ্য কার্যালয়ের সম্মুখে বুধবার পালিত হল দলের 93তম প্রতিষ্ঠা দিবস। 1925 সালের 26 ডিসেম্বর কানপুরে সিপিআই প্রতিষ্ঠা হয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন দলের রাজ্য কার্যালয়ের সম্মুখে সিপিআই দলের পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার। উপস্থিত ছিলেন দলের রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা। দলীয় পতাকা উত্তোলন করে সিপিআই রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার দলের প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। ভারতের কমিউনিস্ট পার্টির 93তম প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা এখানে আমাদের পার্টির রাজ্য দপ্তরে রক্ত পতাকা উত্তোলন করছি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের পর্যটনগুলিকে স্বচ্ছ ও সংরক্ষণের উদ্যোগ নিল নির্মহল অ্যাডভেঞ্চার মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন কমিটি। বুধবার এই উপলক্ষে কমিটির সদস্যরা বাইসাইকেলে করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের জন্য যাত্রা শুরু করে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো স্বচ্ছ ও সংরক্ষণের উদ্যোগ নিল নির্মহল অ্যাডভেঞ্চার মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন কমিটি। বুধবার নির্মহল থেকে কমিটির সদস্যরা শুরু করে পদযাত্রা। বাইসাইকেল করে তারা প্রথমে পরিদর্শন করে বক্সনগরের চাঁদ সদাগরের বাড়িটি। এখান থেকে মনারচক, নেপকো, মৈত্রী, মাতাবাড়ি ও তৃষ্ণা সহ বিভিন্ন টুরিস্ট স্পট অভিযান করবে, জানান কমিটির সম্পাদক আনসার আলী। নির্মহল অ্যাডভেঞ্চার মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন মেলাঘর থেকে আমরা এই ইকো ট্যুরিজম সাইকেল র্যালি আমরা স্টার্ট করেছি আজকে 26শে ডিসেম্বর। অ্যাকচুয়ালি আমাদের রিপোর্টিং হয়েছিল কালকেই, আমরা আজকে সকালে নির্মহল অর্থাৎ রাজঘাট থেকে স্টার্ট করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ত্রিপুরা রাজ্যে আমাদের যত ট্যুরিস্ট স্পট আছে এইগুলিকে যাতে ক্লিন রাখা হয় এবং সেভ করা হয়, সংরক্ষণ করা হয়, তার মেসেজ নিয়ে আমরা সারা ত্রিপুরা রাজ্যে অর্থাৎ ত্রিপুরার অর্ধাংশ। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 25শে ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বারৈগ্রামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা শুরু করল অটল বিহারী বাজপেয়ী নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। এই বিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। সবার জন্য শিক্ষা এবং শিক্ষার আলো গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছানো ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এই স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রসর করার লক্ষ্যে বারৈগ্রামে অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতন নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করল। মঙ্গলবার 25শে ডিসেম্বর ছিল ভারত মাতার এই মহান সুপুত্রের জন্ম। ওনারই জন্মদিনের পূর্ণ মুহূর্তে এই বাংলা মাধ্যমের বেসরকারি বিদ্যালয়টি যাত্রা শুরু করে। বিগত আগস্ট মাসে বাজপেয়ীর মহাপ্রয়াণের পর বারৈগ্রামে একটি শোকসভায় আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ এই বিদ্যালয়টি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। উনি সেই সভায় বলেছিলেন যে বাজপেয়ীর মতো একজন মহান ব্যক্তিত্বকে শুধু স্মরণসভা করেই সম্মান জানিয়ে কাজ সম্পন্ন করলে চলবে না। বাজপেয়ীর আদর্শ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন এরকমই একটি প্রয়াসের। সেই আবেদনে সাড়া দিয়ে বারৈগ্রাম এলাকার প্রবাল কুমার দাসের মুখ্য ভূমিকায় কতিপয় শিক্ষিত যুবকরা সম্মিলিত হন এই মহান কাজকে বাস্তবায়ন করতে। বিদ্যালয়টির ভূমিদান সহ গৃহ নির্মাণ করে দিতে এগিয়ে এলেন বারৈগ্রামে বিশিষ্ট সমাজসেবী প্রয়াত ধরণীকান্ত দাস চৌধুরীর পৌত্র শম্ভু দাস চৌধুরী। দীর্ঘ 4 মাসের কঠোর পরিশ্রম শেষে অবশেষে বারৈগ্রাম পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীতে বিরজা সুন্দরী লেনে উন্মুক্ত হল বারৈগ্রাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতনে। বেলা 11 ঘটিকার সময় প্রয়াত প্রধানমন্ত্রী অটলজির প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুভারম্ভ অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এরপর অটলজির 94তম জন্মদিন হিসেবে 94টি প্রদীপ জ্বালান উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।
মঙ্গলবারের অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের একে একে বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করা হলো। তারপর মিশনবাবু বিদ্যালয়টির দ্বার উন্মোচন করেন। এরপর একে একে বিদ্যালয় ভ্যান, শিশুদের খেলাঘর ও অফিস কক্ষে দ্বার উন্মুক্ত করেন অনুষ্ঠানের অন্যতম অতিথিবৃন্দ, যথাক্রমে পাথারকান্দি বিএড কলেজের অধ্যক্ষ মানিক হোসেন তালুকদার, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেব ও করিমগঞ্জ বিবেকানন্দ বিএড কলেজের অধ্যক্ষ শ্রী রামেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। এরপর বারুইগ্রাম এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী দেবাশিস সরকার ও তার দল দুটি চমৎকার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। তার ঠিক পরে বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি লুৎফর রহমানের পৌরোহিত্য আরম্ভ হয় সভায়। সভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা শ্রীমতী লিপিকা দত্ত। এরপর একে একে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ শর্মা চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, করিমগঞ্জে নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল সুহাস রঞ্জন দাস, সমাজসেবী অমরেশ রায়, বারুইগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যার প্রতিনিধি গোলাম কুদ্দুস চৌধুরী, পাথারকান্দি বিএড কলেজের অধ্যক্ষ মানিক হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমতী শুক্লা এন্দু মহাশয়া, কালীগঞ্জ ডায়েটের প্রশিক্ষক কানাইলাল দে মহাশয়, বিবেকানন্দ বিএড কলেজের অধ্যক্ষ রামেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। সবশেষে বক্তব্য রাখেন মুখ্য অতিথি মিশন রঞ্জন দাস মহাশয়। এই বিদ্যানিকেতনের শুরু আজকে থেকে করছেন, আপনারা নিশ্চয় মহান মন আরো এক মহান মনকে চিন্তা করে। অন্তত তার নাম অক্ষুণ্ণ রাখার জন্য মানুষের প্রাণে সেই অটল বিহারী বাজপেয়ীকে মনে রাখার জন্য আমরা এর একটা প্রতিষ্ঠান করা উচিত, যে প্রতিষ্ঠান অন্তত অটল বিহারী বাজপেয়ীকে অমর রাখতে পারে। আমার মনে হয় এই উত্তর পূর্বাঞ্চলে, বিশেষত আমাদের বরাক উপত্যকায়, একই বাজপেয়ীজি মানে প্রথম কোন প্রতিষ্ঠান। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিশালগড় পুর পরিষদের 13টি আসনের উপনির্বাচন হবে বৃহস্পতিবার। এই উপলক্ষে বুধবার ভোটকর্মীরা তাদের নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর। বিশালগড় পুর পরিষদের 15টি আসনের মধ্যে ভোট হচ্ছে 13টি আসনে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ অনুষ্ঠান। 13টি আসনে বুথ কেন্দ্রের সংখ্যা 14টি। ভোটকর্মীর সংখ্যা 84 জন। মোট ভোটার রয়েছেন 13,767 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,897 জন এবং মহিলা ভোটার 6,870 জন। বুধবার দুপুরে ভোটকর্মীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্যের পুলিশ এবং টিএসআর। প্রশাসনিক দিক থেকে মোটামুটি আপাতত যা পাইছি ভালোই চলছে, ভালো লাগছে। ভোট কাল কটা থেকে শুরু হবে? কালকে 7টা থেকে ভোটটা শুরু হয়ে যাব। কটা পর্যন্ত চলবে? 4টা পর্যন্ত চলবো। তারপরে যদি ভোটার থাকে এই ভোট আবার লিঙ্গার করতে পারে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।